ও কেন আমাকে এভাবে চোখে চোখে রাখছে? কেন আমার ব্যক্তিগত জিনিসে হাত দিচ্ছে? আর ওর এই তীক্ষ্ণ দৃষ্টির পেছনের আসল উদ্দেশ্যটাই বা কী? আমি বুঝতে পারছিলাম, আমার এই সাজানো পরিবারের ভেতরেই একটা অদৃশ্য ঝড় ঘনীভূত হচ্ছে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমারই আপন ছোট ভাই। আমি ঠিক করলাম, ওর এই কাজের পেছনের আসল কারণ আমি বের করবই, তাতে যাই পরিণতি হোক না কেন। আমার কলেজের দিনগুলো আর আগের মতো স্বাভাবিক বা আনন্দময় ছিল না। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে কলেজ পৌঁছানো পর্যন্ত আমার সারাক্ষণ মনে হতো কেউ আমাকে অনুসরণ করছে, এবং আমার এই সন্দেহ যে অমূলক ছিল না তা আমি খুব দ্রুতই বুঝতে পারলাম। একদিন ক্লাস শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় হঠাৎ রাস্তার ওপারে দীপনের দিকে আমার চোখ আটকে গেল। ও একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টি আমার দিকেই তাকিয়েছিল। আমাকে দেখতে পেয়ে ও দ্রুত সেখান থেকে সরে যায়, কিন্তু ততক্ষণে আমার বন্ধুরা ওকে চিনে ফেলেছে এবং আমাকে নানা ধরনের অস্বস্তিকর প্রশ্ন করতে শুরু করেছে। বন্ধুদের তীক্ষ্ণ প্রশ্নের মুখে আমি সেদিন লজ্জায় এবং অপমানে আষ্ট হয়ে গিয়েছিলাম। তারা সরাসরি বলতে শুরু করল যে দীপনের আচরণ কোনো সাধারণ ভাইয়ার মতো নয়, বরং ওর চোখের দৃষ্টিতে এমন একটা কিছু আছে যা রীতিমতো সম্মানজনক নয় এবং সন্দেহজনক। বন্ধুদের এই কথাগুলো আমার মনের গভীরে লুকিয়ে থাকা ভয়টাকে আরও বহুগুণ বাড়িয়ে দিল। আমি বুঝতে পারছিলাম, দীপনের এই আচরণ শুধু আর আমাদের বাড়ির চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ নেই, এটি এখন বাইরের মানুষের চোখেও ধরা পড়ছে। আমার সম্মান এবং মানসিক শান্তি দুটোই ওর এই অসংলগ্ন আচরণের কারণে ধীরে ধীরে ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছিল। বাড়িতে ফিরে আমার মনে হতে লাগলো যেন আমি একটা অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়েছি। দীপনের এই নীরব অথচ সর্বব্যাপী নজরদারি আমাকে শ্বাসরুদ্ধ করে তুলছিল। আমি নিজের ঘরেও স্বাধীনভাবে চলাফেরা করতে পারছিলাম না। সবসময় মনে হতো ওই বুঝি দরজার আড়াল থেকে আমাকে দেখছে। ওর এই মানসিক চাপ আমাকে এতটাই বিপর্যস্ত করে তুলেছিল যে আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমার ছোট ভাই কি সত্যিই আমার প্রতি কোনো অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্য পোষণ করে? এই চিন্তাটা আমাকে পাগল করে দিচ্ছিল। একদিন বিকেলে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। ড্রয়িং রুমে দীপন একা বসে টিভি দেখছিল। আমি সোজা ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমার গলায় স্পষ্ট রাগ এবং ভয়ের মিশ্রণ ছিল। আমি সরাসরি ওকে প্রশ্ন করলাম, ও কেন আমার সাথে এমন অদ্ভুত আচরণ করছে? কেন ও আমাকে ছায়ার মতো অনুসরণ করে? আর কেনই বা আমার ব্যক্তিগত জিনিসে হাত দেয়? আমি আশা করেছিলাম ও হয়তো ভয় পাবে বা কোনো একটা যৌক্তিক কৈফিয়ত দেবে, কিন্তু ওর প্রতিক্রিয়া আমাকে আরও একবার শিউরে উঠতে বাধ্য করল। দীপন আমার কোনো কথারই সরাসরি উত্তর দিল না। ও টিভির দিক থেকে মুখ ফিরিয়ে অত্যন্ত শান্ত অথচ শীতল দৃষ্টিতে আমার চোখের দিকে তাকাল। ওর সেই দৃষ্টিতে না ছিল কোনো অপরাধবোধ, না ছিল কোনো ভয়। ও খুব নিচু কিন্তু দৃঢ় স্বরে শুধু একটা কথাই বলল, যা হচ্ছে সব তোমার ভালোর জন্যই হচ্ছে, তুমি শুধু সাবধানে থেকো। ওর এই রহস্যময় এবং অদ্ভুত উত্তর আমাকে আরও বেশি ধন্দে ফেলে দিল। আমার ভালোর জন্য আমাকে এভাবে নজরবন্দি করে রাখার কী অর্থ হতে পারে তা আমার বোধগম্য হচ্ছিল না। বরং ওর এই কথাটাকে আমার কাছে এক ধরনের নীরব হুমকি বলেই মনে হল। এরপর থেকে দীপনের নজরদারি যেন আরও এক ধাপ বেড়ে গেল। আমি বন্ধুদের সাথে বাইরে যেতে চাইলে ও নানা ধরনের অজুহাত তৈরি করে বাবা মাকে দিয়ে আমার বাইরে যাওয়া বন্ধ করে দিতে লাগল। কখনো বলতো বাইরের আবহাওয়া খারাপ, কখনো বলতো ওই এলাকায় নাকি কোনো ঝামেলা হয়েছে। বাবা মা অন্ধের মতো ওর কথা বিশ্বাস করে আমাকে বাড়িতে আটকে রাখতেন। আমি বুঝতে পারছিলাম, দীপন অত্যন্ত সুকুশলে আমাকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার এক গভীর নীল নকশা করছে। ওর এই পদক্ষেপগুলো আমার ভেতরের ভয়টাকে আতঙ্কে রূপান্তরিত করে দিল। আমার মনের সন্দেহ এমন এক পর্যায়ে পৌঁছাল যে আমি বাড়িতে থাকা অবস্থাতেও নিজের ঘরের দরজা ভেতর থেকে লক করে রাখতে শুরু করলাম। আমার ল্যাপটপ, ডায়েরি, ফোন সবকিছু আমি লুকিয়ে রাখতাম।
আমি বুঝতে পারছিলাম না আমি আমার নিজের ভাইয়ার কাছ থেকে নিজেকে রক্ষা করছি নাকি বাইরের কোনো অচেনা মানুষের হাত থেকে। দীপনের প্রতি আমার ভালোবাসা এবং বিশ্বাস পুরোপুরি দূরত্বে এবং সন্দেহতে পরিণত হয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম এমন একটা সুযোগের, যখন আমি ওর এই রহস্যময় উদ্দেশ্যটা সবার সামনে প্রমাণসহ তুলে ধরতে পারব। অবশেষে সেই চূড়ান্ত সীমা অতিক্রম করার সময় চলে এলো। আমি বুঝতে পারলাম শুধু প্রশ্ন করে বা বাবা মাকে অভিযোগ করে এর কোনো সমাধান হবে না। দীপন অত্যন্ত চালাক, ও খুব সহজেই সবাইকে বোকা বানাতে পারে। আমাকে এমন একটা ফাঁদ পাততে হবে যেখানে ও নিজের অজান্তেই ধরা পড়ে যায় এবং ওর আসল রূপটা সবার সামনে উন্মোচিত হয়। আমি মনে মনে একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করলাম, যা ওর এই রহস্যময় আচরণের শেষ পর্দাটা টেনে ছিঁড়ে ফেলবে। আমি জানতাম এই কাজটা করতে গিয়ে আমাকে চরম মানসিক সাহসের পরিচয় দিতে হবে, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প রাস্তা খোলা ছিল না। আমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি একটা ঝড় বৃষ্টির রাতকে বেছে নিলাম। সেদিন বাবা মা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। আমি আমার ঘড়ির আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখ ছিল দরজার দিকে। আমি দরজার লকটা ইচ্ছে করেই সেদিন খোলা রেখেছিলাম। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া পুরো বাড়ি নিস্তব্ধ। আমার বুকের ভিতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো আছড়ে পড়ছিল। আমি জানতাম দীপনের যদি সত্যিই আমার প্রতি কোনো গোপন উদ্দেশ্য থাকে, বা ও যদি সত্যিই আমার ব্যক্তিগত কিছু হাতানোর চেষ্টায় থাকে, তবে আজ রাতে ও নিশ্চয়ই আমার ঘরে আসবে। রাত যখন প্রায় 2টো, আমি স্পষ্ট শুনতে পেলাম আমার ঘড়ির দরজার হাতলটা খুব ধীরে ধীরে কেউ ঘোরাচ্ছে। আমার পুরো শরীর উত্তেজনায় এবং ভয়ে টান টান হয়ে গেল। আমি চোখ বন্ধ করি এমনভাবে শ্বাস নিতে লাগলাম যেন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। দরজাটা সামান্য ক্যাচ শব্দ করে খুলে গেল এবং আমি অনুভব করলাম ঘরের ভিতর কেউ একজন অত্যন্ত সন্তর্পণে পা ফেলছে। অন্ধকারের মধ্যেও আমি বুঝতে পারছিলাম ছায়ামূর্তিটা আর কেউ নাই, আমার ভাই দীপন। ও নিঃশব্দে আমার বিছানার খুব কাছে এসে দাঁড়ালো। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার দম বন্ধ হয়ে আসবে। কিছুক্ষণ আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকার পর দীপন আমার পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। আমি সামান্য চোখ খুলে দেখলাম ও পকেট থেকে একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট বের করে আমার টেবিলের ড্রয়ারগুলো খুব সাবধানে হাতড়াচ্ছে। এরপরও আমার ল্যাপটপটা বের করে চালু করলো। ল্যাপটপে নীল আলোতে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ওর চোখে মুখে এক চরম উৎকণ্ঠা এবং ব্যস্ততার ছাপ। ও খুব দ্রুত ল্যাপটপে কিছু একটা টাইপ করতে লাগলো। আমি বুঝতে পারলাম এটাই সেই মুখ্য মুহূর্ত, ওর এই গোপন কাজের হাতে নাতে প্রমাণ ধরার। এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। আমি আর এক মুহূর্ত দেরি না করি এক ঝটকায় বিছানা থেকে উঠে ঘরের মেইন সুইচটা অন করে দিলাম। হঠাৎ আলোর ঝলকানিতে দীপন চমকে গিয়ে ল্যাপটপ থেকে হাত সরিয়ে দিল। আমি প্রচন্ড রাগে ওর দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম। আমি ওকে বলতে লাগলাম যে আমি ওর এসব লুকোচুরি অনেকদিন ধরেই বুঝতে পারছিলাম এবং আজও আমার পাটা ফাঁদে ধরা পড়েছে। আমার চিৎকারের আওয়াজে ওর চোখে যে ভয়ের ছাপটা আমি দেখতে চেয়েছিলাম, আশ্চর্যের বিষয় হলো সেটা সেখানে ছিল না। এবং ওর চোখে ছিল এক ধরনের অসহায়ত্বের এবং হতাশা। আমার রাতের বেলার এই আকস্মিক চিৎকারে বাবা মা ঘুম থেকে ধরপড় করে উঠে আমার ঘরে ছুটে এলেন। তারা ঘরের এই অবস্থা দেখে সম্পূর্ণ হতবাক। আমি কাঁদতে কাঁদতে বাবা মাকে বলতে লাগলাম কিভাবে দীপন দিনের পর দিন আমাকে অনুসরণ